আপনি কি বিবাহিত বা বিবাহিতা বা কোনো সম্পর্কের মধ্যে আছেন? আপনাদের মধ্যে কি অশান্তি ঝামেলা হয়? কখনো মনে হয়েছে ছেড়ে চলে যাওয়ার কথা? আসুন, এই রকমই একটা গল্প আজকে আপনাদের শোনাই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বউ। নমস্কার, আমি স্নিগ্ধা, সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। শুরু করা যাক আজকের গল্পটি। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ, করুন না, মনে করার কি আছে। গত মাসখানেক বা তারও বেশি হবে আমি রোজই বিকেলের দিকে দেখতে পাই যে আপনি এই লেকের ধারে এই বেঞ্চখানায় চুপটি করে বসে থাকেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আর ওই গাছতলার বেঞ্চখানায় ওই যে মেয়েটি, সেও চুপ করে বসে থাকে। না, আপনার দেখার মধ্যে কোনো ভুল নেই। যেদিন বেঞ্চে জায়গা থাকে না সেদিন আপনি সামনে ঘাসের ওপর বসেন, এবং মেয়েটিও তাই করে। আমি বুড়ো মানুষ, তাই আমার কথায় অসন্তুষ্ট হবেন না যেন। বলছিলাম কি, আপনাদের মধ্যে কি একটু রোম্যান্স চলছে? নইলে দুজনে ঠিক একই সময়ে নির্দিষ্ট জায়গায় একটু তফাৎ রেখে বসে থাকেন কেন বলুন তো? এবার আপনার অনুমানটা ঠিক নয় কিন্তু। না মশাই, আমাদের মধ্যে কোনো রোম্যান্স চলছে না। তাহলে আমাকে মাপ করবেন, আমি বড্ড বেশি আগ বাড়িয়ে ভেবে ফেলেছি। কাজটা ঠিক হয়নি, আমাকে মাপ করবেন। মাপ চাইছেন কেন? আপনি আমার বাবার বয়সী গুরুজন। আসলে উনি আমার প্রাক্তন স্ত্রী। প্রাক্তন স্ত্রী? প্রাক্তন স্ত্রী মানেটা ঠিক বুঝলাম না মশাই। খুব সোজা, উনি আমার স্ত্রী ছিলেন, এখন আর নেই। ওর সঙ্গে আমার বছরখানেক হলো ডিভোর্স হয়ে গেছে। তাই বলুন। আসলে ডিভোর্স জিনিসটা মাথায় খেলেনি বলেই প্রাক্তন স্ত্রী শুনে খটকা লেগেছিল। আমাদের আমলে স্বামী স্ত্রীর ডিভোর্স কথাটা খুব একটা শোনা যেত না তো। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু এখন এটা জল ভাত। আপনার পাশে একটু বসতে পারি? আরে বসুন বসুন, অত অনুমতি নিচ্ছেন কেন? আসলে আমার সময় কাটে না তো, কথা বলারও লোক পাই না, তাই একটু কথা কইতে ইচ্ছে করছে। আমি কি জানতে পারি আপনাদের ডিভোর্সটা কেন হলো? বনিবনা হচ্ছিল না নাকি? না, বনিবনা হলে আর ডিভোর্সের দরকার কি ছিল বলুন? ঠিকই তো। তবে কি না, আমার এই ৮৪ বছর বয়স অবধি গত ৫৮ বছরের বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে একদিনও বনিবনা হয়নি। খিটিমিটি, ঝগড়াঝাটি, রাগ অভিমান এসব ৫৮ বছর ধরে চলেই আসছে। স্বামী স্ত্রীর বনিবনা না হলে ছেলেপুলেরা মানুষ হয় না, জানেন তো। আমাদের ছেলেপিলেগুলোও একটাও মানুষ হলো না। তা সে যাগ্গে, আমি বউকে ডিভোর্স করে উঠতে পারিনি। তা আপনারও কি সেই রকম? আপনি পিতৃতুল্য মানুষ, আপনাকে বলাই যায়। আমার স্ত্রী একজন বড় মানুষের আদুরে মেয়ে এবং একমাত্র সন্তান। ওর বাবা একজন প্রভাবশালী লোকও বটে। আমি একসময় ক্রিকেট খেলতাম, আর চেহারাটাও বেশ ভালো ছিল। সে কি, আপনি পাস্ট টেন্সে কেন বলছেন? আপনার চেহারা তো এখনও অতি চমৎকার, জোরালো পুরুষালী চেহারা। হ্যাঁ, কিন্তু ওটুকু ছাড়া আমার আর তেমন কোনো গুণই নেই। ক্রিকেটে আমি যেমন শচীন হয়ে উঠতে পারিনি, তেমনি চেহারার দৌলতে না হয়ে উঠতে পেরেছি উত্তম কুমার। আর আমাকে ভালোবেসে একরকম জোর করে বিয়ে করার পরই আমার বউ সেসব বুঝতে পেরে রোজই আমাকে বলতো, তোমাকে যা ভেবেছিলাম তুমি মোটেই তা নও। সে তো আমার বউ আমাকে নিত্যদিন বলে। আপনারও কি লাভ ম্যারেজ? না না, আর ওইটাই বাঁচুয়া। যাকে যাকে, তারপর আপনার কি হলো বলুন? না, তেমন কিছু নয়। রেলে আমার সামান্য চাকরি। বাড়িতে আমার অনেক ভাই বোন এবং বাবা মা। আমাদের অবস্থা নিতান্তই ছাপোষা। সুতরাং আমার বউয়ের মোহভঙ্গ হতে বেশি দেরি হয়নি। বছর ৫ আগেই, অর্থাৎ বিয়ের ১ বছরের মধ্যেই আমার বউ বাপের বাড়ি ফেরত গেল এবং ডিভোর্সের মামলা ঠুকে দিল। এহে, বড় দুঃখের ব্যাপার। আমার পক্ষে লজ্জার ব্যাপারও বটে, কারণ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে জবাবদিহি করতে গিয়ে আমার প্রাণ ওষ্ঠাগত। তার ওপর পুরুষের পৌরুষেরও তো একটা ঘা লাগার কথা। তা তো বটেই। ডিভোর্সের মামলায় উকিলের পরামর্শে উনি এমন অভিযোগও করেছিলেন যে
আমার নাকি পুরুষত্বই নেই। বলেন কি? সেইটাই আমার খুব আঁতে লেগেছিল জানেন তো। তার ওপর 498 ধারায় পুলিশ রিপোর্ট হওয়ায় আমার মা বাবা সমেত আমি গ্রেপ্তার হয়েছিলাম। কাস্টাডিতে আমাদের ওপর শারীরিক নির্যাতনও হয়েছিল। ছি ছি, আজকাল এসব কি হচ্ছে? তবে আমার এক কাকা মস্ত উকিল ও প্রভাবশালী মানুষ। তিনি পারিবারিক কেলেঙ্কারি ঠেকাতে আদার জল খেয়ে নেমে পড়ায় আমরা টুক করে জামিন পেয়ে যাই। আর তারপরেই আমি নিজের ওপর লজ্জায় ঘেন্নায় বাড়ি ছেড়ে চলে যাই মধ্যপ্রদেশে। সাধারণ একটা চেনা জানা সূত্রে আমি মধ্যপ্রদেশের একটা খনি অঞ্চলে কিছুদিন পালিয়ে থাকি। তারপর শুরু করি একটি ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা মশাই? আমার প্রথম ব্যবসাটা ছিল পুরনো গাড়ি কেনা বেচার দালালি। যাদের বাড়িতে থাকতাম তাদেরই একটা পুরনো অ্যাম্বাসেডর ছিল। ট্রাবল দিচ্ছিল, বেচতে চাইছিল, খদ্দের জুটছিল না। আমি ঘুরে ঘুরে শেষে খদ্দের পাকড়াও করলাম। ভালো দামে গাড়িটা বিকিয়ে যাওয়ায় 2000 টাকা কমিশনও পেয়ে যাই। তারপর বছরখানেক গাড়ির দালালি করে কিছু টাকা হাতে এসেছিল। 30-40 হাজার টাকার মতো তো হবেই। তারপর এক ট্রান্সপোর্টওয়ালার সঙ্গে দোস্তির সুবাদে ধারে তার কাছ থেকে পুরনো একটা ট্রাক কিনে ট্রান্সপোর্টের ব্যবসা খুলি। ট্রাক নিজেই চালাতাম বলে মার্জিনটা ভালোই থাকতো, কিন্তু বড় ঝামেলার ব্যবসা। তাই ট্রাক বেচে দিয়ে শুরু করি ঠিকাদারি। খনি অঞ্চলে ঠিকাদারদের খুব রমরমা, তাই টুক করে আমার হাতে বেশ পয়সাও হয়ে গেল। তখন আমি একটা রিসর্ট খোলবার চেষ্টা করি। মধ্যপ্রদেশে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। একটা ভালো স্পট দেখে একটা রিসর্ট খুলে ফেললাম। আস্তে আস্তে সেই রিসর্টও আমাকে পয়সা দিতে শুরু করেছে। তার মানে মাত্র 5 বছরের মধ্যেই আপনার উন্নতি, কি বলেন? উন্নতি বলবো না, 5 বছরে খুব একটা উন্নতি হয় না। তবে হ্যাঁ, বেশ কয়েক লাখ টাকা আমার হাতে এসে গেছে। কিন্তু আপনার স্ত্রীর প্রসঙ্গটা যে চাপা পড়ে গেল মশাই। না না, চাপা পড়েনি। আমি প্রসঙ্গক্রমেই আসছি, প্রসঙ্গতেই আছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, একেবারে কাকতালীয়। এরকম ঘটনা বড় একটা ঘটে না জানেন তো। কীরকম ঘটনা মশাই? প্রবাসী বাঙালিদের দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান করতে কলকাতা থেকে একটা দল গিয়েছিল। তারা উঠেছিল আমার রিসর্টেই। সেই দলে আমার বউকে দেখে তো আমি তাজ্জব। তারপর কি হলো মশাই? বউ কি আপনাকে চিনতে পারল? প্রথমটাই আমি গা ঢাকা দিয়েই রইলাম, সামনেই যাইনি। তবে আমার বউ বোধ হয় কারো কাছে কিছু শুনে থাকবে। আমার রিসর্টটা খুব একটা পজ রিসর্ট নয়। সুইমিং পুল বা মাল্টি জিম না থাকলেও বড় একটা বিউটি পার্লার আছে। কলকাতা আর ভোপাল থেকে আমি জনাপাচেক বিউটিশিয়ান রিক্রুট করেছি। এই বিউটি পার্লার থেকেই আমার রোজগার সবচেয়ে ভালো হয়। আমার বউ বোধ হয় সেখান থেকেই আমার হদিশ পেয়ে যায় এবং আমার সঙ্গে নিজেই যেচে দেখা করার জন্য হন্যে হয়ে ওঠে। আমার সন্দেহ হয়েছিল যে আমার কাছ থেকে মোটা টাকা আদায় করবার ফিরিক খুঁজছে সে। কিছুদিন তাকে এড়িয়ে থাকবার পর একদিন সে আচমকাই আমার ঘরে এসে হাজির। বাহ, এটা চমৎকার ঘটনা মশাই। চমৎকার না হলেও চমকপ্রদ। সে প্রথমেই কান্নাকাটি এবং ক্ষমা চাওয়া টাওয়ার পাট চুকিয়ে ফেলে সোজা বলল, আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। আমি খুব ঠান্ডা হিসেবে গলায় তাকে বললাম, আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার প্রতি আমার কোনো দুর্বলতাও নেই, সুতরাং তোমার সঙ্গে জীবন কাটানোর কোনো প্রশ্নই ওঠে না। শুনে খুব ভেঙে পড়ল, খুব কাঁদল, রাগও করল, চেঁচামেচিও হলো। তারপর 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 বলল, আমি তাকে যদি গ্রহণ নাই করি তবে অন্তত আমার রিসর্টেই তাকে একটু থাকার জায়গা যেন করে দিই। তার বদলে সে যে কোনো কাজ করতে রাজি। আমি সে প্রস্তাবেও রাজি হইনি। আপনি তো বেশ কঠিন ধাতের মানুষ মশাই। তা বলতে পারেন, তবে মেয়েটিও কম অ্যারোগেন্ট নয়। আমি রিফিউজ করা সত্ত্বেও সে কিন্তু ফিরে গেল না। রিসর্টেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতে লাগলো। পার ডে 400 টাকা ভাড়া গুনে গত 7 মাস ধরে সে আমার রিসর্টে গ্যাট হয়ে বসে আছে। তবে শুধু বসে থাকে না, ঘুরে ঘুরে চারিদিকের কাজকর্ম দেখে, গেস্টদের দেখাশুনো করে, রান্নার তদারক করে, বাগানের পরিচর্যা করে, এমনকি বিউটি পার্লারের দেখভাল থেকে শুরু করে অ্যাকাউন্টসের কাজেও নাক গলায়। তবে আমার কাছে আসার বা ঘনিষ্ঠ হওয়ার কোনো চেষ্টা করে না। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে বলুন তো? সেটাই তো মুশকিল এবং বিরক্তিকর। 2 মাস আগে ভালো দাম পেয়ে রিসর্টটা আমি বিক্রি করে দিয়েছি।
উজ্জয়িনীর একটা পশ এরিয়ায় একটা ভালো স্পট পেয়েছি। এবার সেখানে একটা ভালো রিসর্ট বানাবো। কাজ শুরু হতে দেরি আছে, তাই ভাবলাম 2 মাসের জন্য বাবা মার কাছ থেকে ঘুরে আসি। কিন্তু কমলি ছাড়ছে না। তার মানে? তার মানে আমার প্রাক্তন স্ত্রী, সে আমার পিছুই ছাড়ছে না। ইতিমধ্যে আমার মা বাবাকে পটিয়ে ফেলেছে, আমার ভাই বোনদের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে এবং এখন আমাদের বাড়িতেই অন্য ঘরে থাকে। তবে আমার সাথে কথা বলার বা ভাব জমানোর কোনো চেষ্টাও করে না, কিন্তু সর্বত্র সর্বক্ষণ আমার পিছু ছায়ার মতো লেগে থাকে। বুড়ো মানুষের একটা কথা শুনবেন, ওকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা করা কি এতই সহজ কথা? ও মেয়েকে বিশ্বাস কি? ওর সম্পর্কে আমার একটা ভয় কাজ করে জানেন তো। কেবলই মনে হয় ও আমার বিরুদ্ধে গোপনে কোনো মতলব বাড়ছে, কোনো ষড়যন্ত্র করছে। মধ্যপ্রদেশে একটা অবাঙালি মেয়ের সঙ্গে আমার একটু ভাবও হয়ে পড়েছিল। হয়তো শেষ অবধি তাকে বিয়েও করে ফেলতাম। আমার সন্দেহ ও গিয়ে তাকে ভুজুং ভাজুং কিছু বলে কাটিয়ে দিয়েছে। সে মেয়েটি আমার আর কাছেই ঘেঁষে না। এ তো খারাপ কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু আমার মনে হয় প্রাক্তন স্ত্রীটিকে আমি এখন তেমন সহ্যই করতে পারছি না। দেখতে কিন্তু ভারী মিষ্টি, হ্যাঁ ওই আছে আর কি, কিন্তু ভিতরে অনেক গণ্ডগোল। ওর জন্যই আমার ভিতরে একটা টেনশন তৈরি হচ্ছে। সব সময় মনে হয় যে এই বুঝি কিছু করলো। দেখুন না, ওই তো দেখুন, রোজ আমার পিছু পিছু এসে বসে থাকে, বোধ হয় আমাকে পাহারা দেয়। এসব কি আর ভালো লক্ষণ বলুন তো? ভাবছি একদিন নিরুদ্দেশ হয়ে যাব। নিরুদ্দেশ হয়ে যাওয়ার ইচ্ছে আমারও খুব হতো জানেন। এক আধবার 2-4 দিনের জন্য হাওয়াও হয়ে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে যা কাণ্ড দেখি বউ কেঁদে কেটে মূর্ছা গিয়ে উপোস করে আধমর হয়ে গেছে। তাই আর স্থায়ীভাবে নিরুদ্দেশ হওয়াটা সম্ভব হয়নি। তা সত্যি কি আপনি নিরুদ্দেশ হতে চাইছেন? সত্যি কি নিরুদ্দেশ হওয়ার ইচ্ছে? ভাবছি তো তাই। তবে একটা কথা, আপনি বিজনেসম্যান বলেই বলছি, কিন্তু বউকে যদি নিজের কাছে রাখেন তাহলে বিনা বেতনের একজন বিশ্বস্ত কর্মচারী পেতে পারেন। তার মানে? আপনিই তো বলছিলেন বউ আপনার রিসর্ট দেখাশোনা করত, আরও কত কি করত। হ্যাঁ, তা বলেছি। একটিবার ভেবে দেখুন, যদি বউকে অগ্রাহ্য না করেন তাহলে সে আরও হামলে পড়ে আপনার সঙ্গে ব্যবসায় লাগবে। একটি পয়সা বেতনও চাইবে না। কিন্তু কথাটা তো মন্দ বলেননি আপনি। তার উপর বউ নিশ্চয়ই অন্য কর্মচারীদের মতো অবিশ্বাসী হবে না। আপনার তাতে লাভই হবে, ক্ষতি হবে না। আর বিপদে আপদে বউ যেমন আগলায় তেমন কি আর অন্য কেউ করবে, সে যতই হোক। উপরন্তু মেয়েটি অনুতপ্ত, আপনাকে বোধ হয় প্রাণ দিয়ে ভালোবাসে। না মশাই, আপনি বউটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ভুলই করবেন। কথাটা মন্দ বলেননি। কর্মচারীর অ্যাঙ্গেলটাও খারাপ নয়। একজন ট্রাস্টওয়ার্দি ম্যানেজারও তো খুব দরকার। তাহলে দাঁড়ান, ব্যাপারটা একটু ভেবে দেখি। ভাবুন, কষে ভাবুন। একটা হেস্তনেস্ত করে ফেলুন তো এবার, ভালো করে ভাবুন।